ভোর ৬টায় কেউ কলিং বেল টিপতে থাকলে মেজাজ বিগড়ে যাবার কথা। মিসির আলির মেজাজ তেমন বিগড়ালো না। ভোর ১০টা পর্যন্ত কেন জানি তার মেজাজ বেশ ভালো থাকে। ১০টা থেকে খারাপ হতে থাকে। চূড়ান্ত রকমের খারাপ হয় ২টার দিকে, তারপর আবার ভালো হতে থাকে। সন্ধ্যার দিকে অসম্ভব ভালো থাকে, তারপর আবার খারাপ হতে শুরু করে। ব্যাপারটা শুধু তার বেলায় ঘটে না, সবার বেলায় ঘটে। তা তিনি জানেন না। প্রায় ভাবেন একেও কি জিজ্ঞেস করবেন, শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তার চরিত্রের বড় রকমের দুর্বল দিক হচ্ছে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। অপরিচিত মানুষের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে পারেন, কথা বলতে ভালোও লাগে। সেদিন রিকশা করে আসতে আসতে রিকশাওয়ালার সঙ্গে অতি উচ্চ শ্রেণীর কিছু কথাবার্তা চালিয়ে গেলেন। রিকশাওয়ালার বক্তব্য হচ্ছে পৃথিবীতে যত অশান্তি সবের মূলে আছে মেয়ে ছেলে। মিসির আলি বললেন, এইরকম মনে হওয়ার কারণ কি? রিকশাওয়ালা অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, চাচা মিয়া, এই দেখেন আমারে, আইজ আমি রিকশা চালাই। এর কারণ কি? এর কারণ বিবি হাওয়া। বিবি হাওয়া যদি কুবুদ্ধি দিয়া বাবা আদমকে গন্ধম ফল না খাওয়াইতো, তা হইলে আইজ আমি থাকতাম বেহেস্তে। বেহেস্তে তো আর রিকশা চালাইনের কোনো বিষয় নাই। কি কন চাচা মিয়া? গন্ধম ফল খাওয়ার কারণেই তো আইজ আমি দুনিয়ায় আইসা পড়লাম। মিসির আলি রিকশাওয়ালার কথাবার্তায় চমৎকৃত হলেন। পরবর্তী ১০ মিনিট তিনি রিকশাওয়ালাকে যা বললেন তার মূল কথা হলো, নারীর কারণে আমরা যদি স্বর্গ থেকে বিতাড়িত হয়ে থাকি, তাহলে নারীরাই পারে আবার আমাদের স্বর্গে ফিরিয়ে নিয়ে যেতে। রিকশাওয়ালা কি বুঝলো কে জানে। তার শেষ বক্তব্য ছিল, যাই কন চাচা মিয়া, মেয়ে মানুষ আসলে সুবিধার জিনিস না। কলিং বেল আবার বাজছে। মিসির আলি বেল টেপার ধরন থেকে অনুমান করতে চেষ্টা করলেন কে হতে পারে। ভিখারি হবে না। ভিখারিরা এত ভোরে বের হয় না। ভিক্ষাবৃত্তি যাদের পেশা তারা পরিশ্রান্ত হয়ে গভীর রাতে ঘুমোতে যায়। ঘুম ভাঙতে সেই কারণেই দেরি হয়। পরিচিত কেউ হবে না। পরিচিতরা এত ভোরে আসবে না। তাকে ঘুম থেকে ডেকে তুলতে পারে এমন ঘনিষ্ঠতা তার কারো সঙ্গেই নেই। যে এসেছে সে অপরিচিত, অবশ্যই মহিলা। পুরুষরা কলিং বেলের বোতাম অনেকক্ষণ চেপে ধরে থাকে, মেয়েরা তা পারে না। মেয়েটির বয়স অল্প, তাও অনুমান করা যাচ্ছে। অল্প বয়স্ক মেয়েদের মধ্যে এক ধরনের ছটফটে ভাব থাকে। তারা অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার বেল টিপবে, নিজেদের অস্থিরতা ছড়িয়ে দেবে কলিং বেলে। মিসির আলি পাঞ্জাবি গায়ে দিয়ে দরজা খুললেন। বিস্মিত হয়ে দেখলেন তার অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণ করে মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। বেটে খাটো একজন মানুষ, গায়ে সাফারি, চোখে সানগ্লাস। এত ভোরে কেউ সানগ্লাস পরে না। এই লোকটি কেন পরেছে কে জানে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি মিসির আলি? জি। আমি আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারি? মিসির আলি কি বলবেন মনস্থির করতে পারলেন না। লোকটিকে তিনি পছন্দ করছেন না, তবে তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করছেন, যা তার ভালো লাগছে। আত্মবিশ্বাসের ব্যাপারটা আজকাল আর দেখাই যায় না। লোকটি শান্ত গলায় বলল, আমি আপনার কিছুটা সময় নষ্ট করব ঠিকই, তবে তার জন্য আমি পে করব। পে করবেন? জি। প্রতি ঘন্টায় আমি আপনাকে ১,০০০ টাকা দেব। আশা করি আপনি আপত্তি করবেন না। আমি কি ভেতরে আসতে পারি? আসুন। লোকটি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, মনে হচ্ছে আপনার এখনো হাত মুখ ধোয়া হয়নি। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি অপেক্ষা করছি। মিসির আলি বললেন, ঘন্টা হিসাবে আপনি যে আমাকে টাকা দেবেন সেই হিসেব কি এখন থেকে শুরু হবে, নাকি হাত মুখ ধুয়ে আপনার সামনে বসার পর থেকে শুরু হবে? লোকটি খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, টাকার কথায় আপনি কি রাগ করেছেন? রাগ করিনি, মজা পেয়েছি। চা খাবেন? খেতে পারি, দুধ ছাড়া। মিসির আলি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, এক কাজ করুন, রান্নাঘরে চলে যান, কেতলি বসিয়ে দিন, ২ কাপ বানান, আমাকেও ১ কাপ দেবেন। ভদ্রলোক হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। মিসির আলি হাসি মুখে বললেন, আমাকে ঘন্টা হিসেবে পে করবেন বলে যেভাবে হকচকিয়ে দিয়েছিলেন, আমিও ঠিক একইভাবে আপনাকে হকচকিয়ে দিলাম। বসুন। চা বানাতে হবে না। ৭টার সময় রাস্তার ওপাশের রেস্টুরেন্ট থেকে আমার জন্য চা নাস্তা আসে, তখন আপনার জন্য চা নিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। আপনি কথা বলার সময় বারবার বাঁ দিকে ঘুরছেন, আমার মনে হচ্ছে আপনার বাঁ চোখটা নষ্ট। এই জন্যই কি কালো চশমা পরে আছেন? ভদ্রলোক সহজ গলায় বললেন, জি। আমার বাঁ চোখটা পাথরের। ভদ্রলোক সোফার এক কোণে বসলেন। মিসির আলি লক্ষ্য করলেন লোকটি শির দ্বারা সোজা করে বসে আছে। চাকরির ইন্টারভিউ দিতে এলে ক্যান্ডিডেটরা যে ভঙ্গিতে চেয়ারে বসে অবিকল সেই ভঙ্গি। মিসির আলি বললেন, আজকে খবরের কাগজ এখনো আসেনি। গতদিনের কাগজ দিতে পারি যদি আপনি চোখ বোলাতে চান। আমি খবরের কাগজ পড়ি না। একা একা বসে থেকে আমার অভ্যাস আছে। আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। শুরুতে টাকা দেওয়ার কথা বলে যদি আপনাকে আহত করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মিসির আলি টুথব্রাশ হাতে বাথরুমে ঢুকে গেলেন।
লোকটিকে তার বেশ ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে, তবে কোনো গুরুতর সমস্যা নিয়ে এসেছে বলে মনে হয় না। আজকাল অকারণেই কিছু লোকজন এসে তাকে বিরক্ত করা শুরু করেছে। মাসখানেক আগে একজন এসেছিল, ভূত বিশারদ। সে নাকি গবেষণাধর্মী একটি বই লিখেছে যার নাম বাংলার ভূত। এদেশে যত ধরনের ভূত পেতনি আছে সবার নাম, আচার, ব্যবহার বইয়ে লেখা। মেছো ভূত, গেছো ভূত, জলাভূত, শাকচুন্নি, স্কন্দকাটা, কুনিভূত, কুত্তিভূত, আদিভূত, সর্বমোট 106 রকমের ভূত। মিসির আলী বিরক্ত হয়ে বলেছিলেন, ভাই আমার কাছে কেন? আমি সারা জীবন ভূত নেই এটা প্রমাণ করতে চেষ্টা করেছি। সেই লোক মহা উৎসাহী হয়ে বলল, কোন কোন ভূত নেই বলে প্রমাণ করেছেন এইটা কাইন্ডলি বলুন। আমার কাছে ক্যাসেট প্লেয়ার আছে, আমি টেপ করে নেব। সানগ্লাস পরা বেটে ভদ্রলোক সেই পদের কেউ কিনা কে বলবে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে মিসির আলী বললেন, ভাই বলুন কি ব্যাপার? প্রথমে আমার নাম বলি। এখনো আমি আপনাকে আমার নাম বলিনি। আমার নাম রাশেদুল করিম। আমেরিকার টেক্সাস এম&এন বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে আমি একজন অধ্যাপক। বর্তমানে 1 বছরের স্যাবটিক্যাল লিভে দেশে এসেছি। আপনার খোঁজ কিভাবে এবং কার কাছে পেয়েছি তা কি বলবো? তার দরকার নেই। কি জন্য আমার খোঁজ করেছেন সেটা বলুন। আমি কি ধূমপান করতে পারি? সিগারেট খেতে খেতে কথা বললে আমার জন্য সুবিধা হবে। সিগারেটের ধোঁয়া এক ধরনের আড়াল সৃষ্টি করে। আপনি সিগারেট খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ছাই কোথায় ফেলবো? আমি কোনো এস্ট্রে দেখতে পাচ্ছি না। মেঝেতে ফেলুন। আমার গোটা বাড়িটাই একটা এস্ট্রে। রাশেদুল করিম সিগারেট ধরিয়েই কথা বলা শুরু করলেন। তার গলার স্বর ভারী ও স্পষ্ট, কথাবার্তা খুব গোছানো। কথা শুনে মনে হয় তিনি কি বলবেন তা আগে ভাগেই জানেন। কোন বাক্যটির পর কোন বাক্য বলবেন তাও ঠিক করা, যেন ক্লাসের বক্তৃতা। আগে থেকে ঠিকঠাক করা। প্রবাসী বাঙালিরা এক নাগাড়ে বাংলায় কথা বলতে পারেন না, ইনি তা পারছেন। আমার বয়স এই নভেম্বরে 50 হবে। সম্ভবত আমাকে দেখে তা বুঝতে পারছেন না। আমার মাথার চুল সব সাদা। কলপ ব্যবহার করছি গত 4 বছর থেকে। আমার স্বাস্থ্য ভালো, নিয়মিত ব্যায়াম করি। মুখের চামড়া এখনো ভাঁজ পড়েনি। বয়সজনিত অসুখ বিসুখ কোনোটাই আমার নেই। আমার ধারণা শারীরিক এবং মানসিক দিক দিয়ে আমার কর্মক্ষমতা এখনো একজন 35 বছরের যুবকের মতো। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি বিয়ে করতে যাচ্ছি। আজ আমার গায়ে হলুদ। মেয়ে পক্ষরা সকাল 9টায় আসবে। আমি ঠিক 8টার এখান থেকে যাব। 8টা পর্যন্ত সময় কি আমাকে দেবেন? দেব। ভালো কথা। এটা নিশ্চয়ই আপনার প্রথম বিবাহ না? এর আগেও আপনি বিয়ে করেছেন? জি, এর আগে একবার বিয়ে করেছি। এটা আমার দ্বিতীয় বিবাহ। আমি আগেও বিয়ে করেছি। তা কি করে বললেন? আজ আপনার গায়ে হলুদ, তা খুব সহজভাবে বললেন দেখে অনুমান করলাম। বিয়ের তীব্র উত্তেজনা আপনার মধ্যে দেখতে পাইনি। সব মানুষ তো একরকম নয়, এক একজন এক এক রকম। উত্তেজনার ব্যাপারটি আমার মধ্যে একেবারেই নেই। প্রথমবার যখন বিয়ে করি তখন আমার মধ্যে বিন্দুমাত্র উত্তেজনা ছিল না। সেদিনে আমি যথারীতি ক্লাসে গিয়েছি। গ্রুপ থিওরির ওপর 1 ঘন্টা লেকচার দিয়েছি। ঠিক আছে, আপনি বলে যান। রাশেদুল করিম শান্ত গলায় বললেন, আপনার ভেতর একটা প্রবণতা লক্ষ্য করছি। আমাকে 8-10টা মানুষের দলে ফেলে বিচার করার চেষ্টা করছেন। দয়া করে তা করবেন না। আমি আর 10 জনের মতো নই। আপনি শুরু করুন। অঙ্কশাস্ত্রে MA ডিগ্রি নিয়ে আমি আমেরিকা যাই PhD করতে। MA-তে আমার রেজাল্ট ভালো ছিল না, টেনে টুনে 2nd ক্লাস। প্রাইভেট কলেজে চাকরি খুঁজে বেড়াচ্ছি। তখন বন্ধুদের দেখা দেখি GRI পরীক্ষা দিয়ে ফেললাম। GRI পরীক্ষা কি তা কি আপনি জানেন? গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। আমেরিকান ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট ক্লাসে ভর্তি হতে হলে এই পরীক্ষা দিতে হয়। আমি জানি। এই পরীক্ষায় আমি আশাতীত ভালো করে ফেললাম। আমেরিকান 3টি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে আমন্ত্রণ চলে গেলাম। PhD করলাম প্রফেসর হুবলের সঙ্গে। আমার PhD ছিল গ্রুপ থিওরির একটি শাখায়, নন অ্যাবেলিয়ান ফাংশনের ওপর। PhDর কাজ এতই ভালো হলো যে আমি রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম। অঙ্ক নিয়ে বর্তমানকালে যারা নাড়াচাড়া করেন তারা সবাই আমার নাম জানেন। অঙ্কশাস্ত্রের একটি ফাংশন আছে যা আমার নামে পরিচিত, আরকে এক্সপোনেনশিয়াল। আরকে হচ্ছে রাশেদুল করিম। PhDর পরপরই আমি মন্টানা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপনার কাজ পেয়ে গেলাম। সেই বছরই বিয়ে করলাম। মেয়েটি মন্টানা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ছাত্রী, স্প্যানিশ আমেরিকান, নাম জুডি বার্নার। প্রেমের বিয়ে বলাটা বোধহয় ঠিক হবে না, বাছাবাছির বিয়ে বলতে পারেন। জুডি অনেক বাছাবাছির পর আমাকে পছন্দ করলো। আপনাকে পছন্দ করার কারণ কি? আমি ঠিক অপছন্দ করার মতো মানুষ সেই সময় ছিলাম না। আমার একটি চোখ পাথরের ছিল না,
চেহারা তেমন ভালো না হলেও দুটি সুন্দর চোখ ছিল। আমার মা বলতেন রাশেদের চোখে জন্ম কাজল পরানো। সুন্দর চোখের ব্যাপারটা অবশ্য ধার্তব্য নয়। আমেরিকার তরুণীরা প্রেমিকাদের সুন্দর চোখ নিয়ে মাথা ঘামায় না। তারা দেখে প্রেমিক কি পরিমাণ টাকা করেছে এবং ভবিষ্যতে কি পরিমাণ টাকা সে করতে পারবে। সেই দিক দিয়ে আমি মোটামুটি আদর্শ স্থানীয় বলা চলে। ৩০ বছর বয়সে একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি পজিশন পেয়ে গেছি। টেনিওর পেতেও কোনো সমস্যা হবে না। জুডির স্বামী হিসেবে আমাকে নির্বাচন করলো। আমার দিক থেকে আপত্তির কোনো কারণ ছিল না। জুডি চমৎকার একটি মেয়ে। ১০০ বছর সাধনার ধন হয়তো নয়, তবে বিনা সাধনায় পাওয়ার মতো মেয়েও নয়। বিয়ের ৭ দিনের মাথায় আমরা হানিমুন করতে চলে গেলাম সান ফ্রান্সিসকো উইলিয়াম হোটেল বেডফোর্ডে। দ্বিতীয় রাত্রের ঘটনা। ঘুমোচ্ছিলাম, কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি জুডি পাশে নেই। ঘড়িতে রাত ৩টা ১০ বাজছে। বাথরুমের দরজা বন্ধ, সেখান থেকে ফুপিয়ে কান্নার শব্দ আসছে। আমি বিস্মিত হয়ে উঠে গেলাম। দরজা ধাক্কা দিয়ে বললাম, কি হয়েছে জুডি, কি হয়েছে? কান্না থেমে গেল, তবে জুডি কোনো জবাব দিল না। অনেক ধাক্কাধাক্কির পর সে দরজা খুলে হতভম্ব হয়ে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, কি হয়েছে? সে ক্ষীণ স্বরে বলল, ভয় পেয়েছি। কিসের ভয়? জানি না কিসের ভয়। ভয় পেয়েছো তো আমাকে ডেকে তোলনি কেন? বাথরুমের দরজা বন্ধ করেছিলে কেন? জুডি জবাব দিল না, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, ব্যাপারটা কি, আমাকে খুলে বলো তো। সকালে বলবো। না, এখনই বলো, কি দেখে ভয় পেয়েছো? জুডি স্পষ্ট সুরে বলল, তোমাকে দেখে। আমাকে দেখে ভয় পেয়েছো মানে? আমি কি করেছি? জুডি যা বলল তা হচ্ছে, হোটেলের ঘরে নাইট লাইট জ্বলছিল। এই আলোয় সে দেখে তার পাশে যে শুয়েছে সে কোনো জীবন্ত মানুষ নয়, মৃত মানুষ। যে মৃত মানুষের গা থেকে শবদেহের গন্ধ বেরোচ্ছে। সে ভয় কাঁপতে থাকে, তবু সাহসে হাত বাড়িয়ে মানুষটাকে স্পর্শ করে। স্পর্শ করে চমকে ওঠে, কারণ মানুষটার শরীর বরফের মতোই শীতল। সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে আমি মারা গেছি। তার জন্য এটা বড় ধরনের শখ হলেও সে যথেষ্ট সাহস দেখায়। টেবিলে ল্যাম্প জ্বেলে দেয় এবং হোটেলের ম্যানেজারকে টেলিফোন করবার জন্য টেলিফোন সেট হাতে তুলে নেয়। ঠিক তখন সে লক্ষ্য করে মৃতদেহের দুটি বন্ধ চোখের একটি ধীরে ধীরে খুলছে। সে একটি মাত্র খোলা চোখ তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জুডি টেলিফোন ফেলে দিয়ে ছুটে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এই হলো ঘটনা। রাশেদুল করিম কথা শেষ করে সিগারেট ধরালেন। হাতের ঘড়ি দেখলেন। আমি বললাম, থামলেন কেন? ৭টা বেজেছে। আপনি বলেছেন ৭টার সময় আপনার জন্য চা আসে। আমি চায়ের জন্য অপেক্ষা করছি। চা খেয়ে শুরু করব। আমার গল্প শুনতে আপনার কেমন লাগছে? ইন্টারেস্টিং। এই গল্প কি আপনি অনেকের সঙ্গে করেছেন? আপনার গল্প বলার ধরন দেখে মনে হচ্ছে অনেকের সঙ্গেই গল্প করেছেন। আপনার অনুমান ঠিক। ৬ থেকে ৭ জনকে আমি বলেছি। এর মধ্যে সাইকিয়াট্রিস্ট আছেন, পুলিশের লোক আছে। পুলিশের লোক কেন? গল্প শেষ করলেই বুঝতে পারবেন পুলিশের লোক কী জন্য। চা চলে এলো। চায়ের সঙ্গে পরোটা ভাজি। মিসিরের নাস্তা করলেন। রাশেদুল করিম সাহেব পরপর ২ কাপ চা খেলেন। আমি কি শুরু করব? জি, শুরু করুন। আমাদের হানিমুন মাত্র ৩ দিন স্থায়ী হলো। জুরিকে নিয়ে পুরানো জায়গায় চলে এলাম। মনটা খুব খারাপ। জুরির কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। রোজ রাতে সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, ছুটে ঘর থেকে বের হয়ে যায়। আমি যখন জেগে উঠি তাকে সান্ত্বনা দিতে যাই, তখন এমনভাবে তাকায় যেন আমি একটা পিচাস কিংবা মূর্তিমান শয়তান। আমার দুঃখের কোনো সীমা রইল না। সেই সময় নন অ্যাবিলিয়ান গ্রুপের ওপর একটা জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। আমার দরকার ঠান্ডা মাথায় চিন্তা করার মতো পরিবেশ, মানসিক শান্তি। সব দূর হয়ে গেল। অবশ্য দিনের বেলায় জুড়ি স্বাভাবিক। সে বদলাতে শুরু করে সূর্য ডোবার পর থেকে। আমি তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। সাইকিয়াট্রিস্ট প্রথম সন্দেহ করলেন সমস্যা ড্রাগ ঘটিত। হয়তো জুড়ি ড্রাগে আসক্ত। সেই সময় বাজারে হ্যালোসিনেটিং ড্রাগ এলএসডি প্রথম এসেছে। শিল্প সাহিত্যের লোকজন শখ করে এই ড্রাগ খাচ্ছেন। বড় গলায় বলছেন, মাইন্ড অল্টারিং ট্রিপ নিয়ে এসেছি। জুরি ফাইন আর্টসের ছাত্রী। ট্রিপ নেওয়া তার পক্ষে খুব অস্বাভাবিক না। দেখা গেল ড্রাগ ঘটিত কোনো সমস্যা তার নেই। সে কখনো ড্রাগ নেয়নি। সাইকিয়াট্রিস্ট তার শৈশবের জীবনের কোনো সমস্যা ছিল কিনা তাও বের করতে চেষ্টা করলেন। লাভ হলো না। জুরি এসেছে গ্রামের কৃষক পরিবার থেকে। এ ধরনের পরিবারে তেমন কোনো সমস্যা থাকে না। তাদের জীবনযাত্রা সহজ এবং স্বাভাবিক। সাইকিয়াট্রিস্ট জুরিকে ঘুমের ওষুধ দিলেন, কড়া ডোজের ফেনোবারবিটন। আমাকে বললেন, আপনি সম্ভবত লেখাপড়া নিয়ে থাকেন। স্ত্রীর প্রতি, বিশেষ করে নববিবাহিত স্ত্রীর প্রতি যতটা সময় দেওয়া দরকার তা দিচ্ছেন না।
আপনার প্রতি আপনার স্ত্রীর এ ধরনের ক্ষোভ জন্মগ্রহণ করেছে। সে যা বলছে তা ক্ষোভেরই বহিঃপ্রকাশ।